Next, Henle loop. Loop of Henle or Henle loop. Proximal convoluted tubular আমাদের কমপ্লিট। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলির একটা বিশেষত্ব আছে। কী বিশেষত্ব? This is descending limb of Henle and ascending limb of Henle. Thick segment, this is thick segment, thin segment. ঠিক একইভাবে এটা থিক, এটা থিন সেগমেন্ট। এদের কেন এই যে আমাদের যদি এই লুপ অফ হেনলি না থাকতো তাতেই বা কী হতো, স্ট্রেট লাইন হতে পারতো, সেটা আমরা ভালো করে বুঝবো। থিক সেগমেন্টটাই বা কেন, থিন সেগমেন্টটাই বা কেন, সেটা আমাদের এখন বুঝতে হবে। আর এর মাঝখানে যে ইন্টারস্টিশিয়াল এরিয়াটা আছে তার সঙ্গে এর কি সম্পর্ক। সর্বোপরি এর সঙ্গে যে তোমার হচ্ছে জালক, যেটা অরিজিনাল জালক, আমরা জানি কি অরিজিনাল জালক বলতে ভেনিউল অ্যান্ড আর্টেরিওল যখন একসঙ্গে মেশে, দ্যাট ইজ কল ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ অলওয়েজ মেড আপ অফ সিঙ্গেল সেল ওয়ার্ল্ড, দ্যাট ইজ এপিথিলিয়াল, আমরা বলি এন্ডোথেলিয়াম লেয়ার, তাই তো, এন্ডোথেলিয়ামটাই শুধুমাত্র থাকবে। নেক্সট, হোয়াটস ইন এনসিআরটি, কি এনসিআরটি কি বলছে? Henle loop primarily helps in maintain osmolar gradient। এইখানটায় কিন্তু বোঝার দরকার আছে। অসমোলারিটি কাকে বলে? কথাটা এসছে অসমোসিস থেকে। অসমোসিস ইজ এ প্রসেস। কি প্রসেস এটা? এটা হচ্ছে মেকানিক্যাল বলতে পারি, মেকানিক্যাল বলতে সেই অর্থে বলতে পারি যদি সেটা লিভিং বডির বাইরে হয়, আর যদি লিভিং বডির মধ্যে তাহলে অবশ্যই সেটা ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে অসমোসিস ইজ এ প্রসেস, কি প্রসেস না, তার ইন বিটুইন টু আনইকুয়াল মিডিয়ামের মাঝখানে একটি সেমি পারমিয়াবল মেমব্রেন থাকে, যার মাধ্যমে কেবলমাত্র সলভেন্টের অণুগুলো যেতে পারে, এবং দুটো সলিউশন সেম কন্ডিশনে আসে, দ্যাট ইজ কল্ড, আমরা জানি হচ্ছে কি অসমোসিস। এবার অসমোসিস কাকে বলি, কখন হয়, কেন হয়, এইটা একটু আমরা যদি বুঝি তাহলে আমাদের সমস্ত ব্যাপারটা, মনে করো এই যে দিস ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন, এটার মধ্যে আছে এ অ্যান্ড বি, দুটো মিডিয়াম আছে এ অ্যান্ড বি। তো জল আমরা জানি ন্যাচারাল সলভেন্ট, যদি এখান থেকে এখানের দিকে ওয়াটার যায় H2O, তাহলে জানতে হবে যে এর বেশি, বি থেকে যদি যায় এর দিকে, তার মানে এর সলিউট বেশি, এর সলভেন্ট বেশি। তো এগুলো আমরা পড়বো, ফিজিওলজিতে পড়বো ডিটেলসে। তো অসমোলার গ্রেডিয়েন্ট কখন হবে না, পার্থক্য, গ্রেডিয়েন্ট কথা হচ্ছে পার্থক্য, এবং ব্লাডের অসমোলারিটি কি না, কম্পোনেন্টস পার লিটার কি হিসাবে আছে, পার লিটারে। ব্লাডের ক্ষেত্রে অসমোলারিটি অলওয়েজ 300, এটা আমরা একদম 300 মিলি অসমোল পার লিটার, এটা একদম জেনে রাখো, এটা আমাদের লাগবে। মানে ভ্যারি করবে, কখন ভ্যারি করবে সেটা বিভিন্ন রকম, যদি তোমার মেটাবলিক প্রসেসে যদি কোনো অসুবিধা দেখা দেয়, তো সেটা এইখানে হেনলি লুপটা কী করে দেখো, দারুণ কথা বলেছে এনসিআরটি খুব সংক্ষেপের মধ্যে। হেনলি লুপ প্রাইমারিলি হেল্পস ইন মেনটেন অসমোলারিটি, দ্যাট ইজ অসমোলার গ্রেডিয়েন্ট
উইদিন দ্য কিডনি ইন্টারস্টিয়াম। কিডনি ইন্টারস্টিয়াম মানে এই যে কিডনির ভেতরের যে অংশটা, তোমার কর্টেক্স বলো, মেডুলা বলো, সব কিছু বাদ দিয়ে যে অংশগুলো পড়ে রইল, দ্যাট ইজ ইন্টারস্টিয়াম। এই ইন্টারস্টিয়ামের মধ্যে অসমোলার গ্রেডিয়েন্ট দেখা যায় কোথার থেকে কোথায় না, বাইরে থেকে যেমন ভিতরে ক্রমশ বাড়তে থাকে 300 অসমোলারিটি থেকে এখানে ভেতরে 1200 অসমোলারিটি হয়ে যায় পার লিটার গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা হওয়ার জন্যই কিন্তু হেনলির লুপ, ভালো করে বুঝতে হবে কেন হেনলির লুপটা আছে। আমরা জানি কি কর্টেক্স অঞ্চলে মেইনলি থাকে কে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কিন্তু হেনলি লুপ মেইনলি থাকে কোথায় না, খানিকটা থাকবে হচ্ছে তোমার কর্টেক্সে, বাদ বাকিটা থাকবে মেডুলাতে, যার জন্য তার এমন জায়গার থেকে তাকে যেতে হয় যেখানে আশপাশের ইন্টারস্টিশিয়াম যে এলাকাটা সেটা হচ্ছে বিভিন্ন অসমোলারিটি অবস্থান করে, গ্রেডিয়েন্টটা বিভিন্ন রকম অবস্থান করে। অতএব তাকে যদি তার মধ্যে দিয়ে যেতে হয় তাহলে তাকে সেই সেম অসমোলার গ্রেডিয়েন্ট মেনটেন করতে হবেই। এইটা আমরা আগে ভালো করে বুঝি। মনে করো একটা ব্লাড আছে এই পাত্রে, এখানে আমি জল দিলাম, H2O দিলাম, এই ব্লাডটার অসমোলারিটি বাড়লো না কমলো আগে বোঝো। কমলো, রাইট? রিডিউস করলো, ডিক্রিজ করলো অসমোলারিটি। এখান থেকে জল তুলে নিলাম H2O, তাহলে এই ব্লাডের অসমোলারিটি গ্রেডিয়েন্ট কী হলো, বাড়লো। জল তুলছি তার মানে হচ্ছে সলভেন্ট তুলছি, আমি কিন্তু ইলেকট্রোলাইটের কথা একবারও বললাম না। ইলেকট্রোলাইটস অলসো পারফর্ম ইন দিস কেস ভেরি এসেন্সিয়াল ফাংশন। আবার এই ব্লাড, এইগুলো যদি বুঝতে পারো সব বোঝা সহজ হয়ে যায়। ব্লাড, এই ব্লাডের মধ্যে আমি ইলেকট্রোলাইট দিচ্ছি, তাহলে যা ছিল তার থেকে বেশি দিলাম, তাহলে এর কী হলো, অসমোলারিটি ইনক্রিজ করলো। এখান থেকে বের করে নিচ্ছি ইলেকট্রোলাইটস, অসমোলারিটি ডিক্রিজ করলো। তো এই ঘটনাগুলো আমরা দেখতে পাবো পথ চলতে চলতে। টিউবুলস যত ওপর থেকে, যখনই ওপর থেকে টিউবুলস নিচের দিকে নামবে, ভালো করে বোঝো, অসমোলারিটি কী হবে, বাড়বে। মানে ওপর থেকে নিচে নামবে যখন, অসমোলারিটি ক্রমশ বাড়বে। আবার যখন নিচের থেকে ওপরের দিকে যাব তখন অসমোলারিটি ক্রমশ কমবে। ব্যাপারটা দেখো, অ্যারো দেখো উল্টো দিকে। ঠিক একই ক্ষেত্রে যেমন টিউবুল হেনলির লুপের, সেটা থিক হোক থিন হোক, অ্যাসেন্ডিং হোক ডিসেন্ডিং হোক, যাই হোক না কেন, ঠিক একইভাবে ভাসারেক্টা, তার ক্ষেত্রেও যে ভেইন এবং আর্টারি পাশাপাশি চলবে, তাদের মধ্যেও কী হবে না, কাউন্টার কারেন্ট হবে। কাউন্টার কারেন্ট মেকানিজম আমরা দেখতে পাবো বিকজ অফ অপোজিট মুভমেন্ট অফ ফ্লুইড প্রেজেন্ট উইদিন টিউবিল and also opposite movement of blood present within capillary, arterial and venule. এই কথাগুলো আমি কেন সময় নিয়ে বলছি তার বৃত্তান্ত কিন্তু পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে একদম। এবার ডিসেন্ডিং লিম্ব, তাহলে ডিসেন্ডিং লিম্বটা কোনটা ভালো করে বুঝে নাও। এই যে মনে করো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর থেকে এই নামলো ডিসেন্ডিং লিম্ব। আমি আর থিক আর থিন বলছি না, তাহলে এখান থেকে নামছে, এখান থেকে নিচের দিকে নামছে, ঠিক নিচের দিক বলাটা ঠিক নয়, এখানে মানে কেন্দ্রের দিকে যাচ্ছে, কিডনির কেন্দ্রের দিকে যাচ্ছে বললে ঠিক হবে, সেন্টারই যাচ্ছে। তাহলে যখনই যাচ্ছে, এখানে 300 ছিল, আস্তে আস্তে 1200-তে চলে যাবে, 300, 400, 500, 600, 700 করে পর বাড়বে। তাহলে এই যে ভালো করে বোঝো, এই যদি বাড়াতে হয় আমাকে, যদি বাড়াতে হয়, এইসব কথাগুলো যে ঠিকঠাক বোঝো, তাহলে এখান থেকে যে ধরনের কোশ্চেন পড়বে না তুমি পারবে।
যদি আমাকে বাড়াতে হয় বা কমাতে হয় হেনলির লুপের, তাহলে কি করতে হবে না, এখান থেকে যদি নিচে নামতে হয় তাহলে জলকে মুভ করতে হবে, H2O-কে বের করে আনতে হবে, অথবা আমাকে এর মধ্যে কি করতে হবে না ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম আয়ন মুভ করাতে হবে। তাহলে আমার এখানে যা গ্রেডিয়েন্ট থাকবে অসমোল, এখানে 300 অসমোলারিটি হলে এখানে 1200 অসমোলারিটি হতে পারবে। ক্লিয়ার? এবার পড়ি তাহলে বুঝতে পারবে। এই জায়গাগুলোতে আঁকার কোনো সুযোগ নেই, যার জন্য নোটগুলোতে আমি ডিটেলসে দিয়েছি। নোটগুলো এবারের যে নোটগুলো হচ্ছে অন্যবার যখন হয় তার থেকে অনেক এক্সট্রা কিছু ঢোকাচ্ছি, তার একটাই কারণ নোটগুলোতে এই যে কথাগুলো বলছি এই কথাগুলো তুমি নোটের মধ্যেও পাবে, ঠিক আছে? এই কথাগুলো নোটের মধ্যে পাবে যাতে তোমার পড়তে অসুবিধা না হয়। ডিসেন্ডিং লিম্ব অফ হেনলি, লুপ অফ হেনলি ইজ পারমিয়েবল। দেখো তাহলে ডিসেন্ডিং লিম্ব পারমিয়েবলকে ওয়াটারকে পারমিয়েবল করছে, বাট অলমোস্ট ইনপারমিয়েবল ইলেকট্রোলাইটস এক্সেপ্ট কে সোডিয়াম। মনে রাখা যেন আমরা কিন্তু পড়ে এসছি, কিন্তু সোডিয়াম খানিকটা হলেও যায়, সামান্য হলেও যায়, খুব কম। তবে আমাদের দরকার নেই, অ্যাকর্ডিং টু এনসিআরটি কিন্তু আমরা এখানে পড়ব একদম প্রক্সিমাল কনভার্টেবলের মধ্যে একদম 100%, 65% সোডিয়াম আয়ন অ্যাবজর্ব হয়। তাহলে এটা পারমিয়েবল টু H2O, এটাই মনে রাখবো, ইনপারমিয়েবল টু ইলেকট্রোলাইটস। তাহলে পারমিয়েবল যদি হয় তার মানে অ্যাকোয়াপোরিন, পোরিন 1, অ্যাকোয়াপোরিন টাইপ 1। এখানে ডিটেলস আমার বলার সময় নেই। অ্যাকোয়াপোরিন 1 এবং 2 টাইপস অবশ্যই তোমরা গুগল সার্চ করে দেখে নেবে, দুরকম ফাংশন। এখানে অবশ্যই উইদাউট মানে হেল্প অফ আর কী বলবো, যে কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু জল এখানে রিঅ্যাবজর্ব হতে পারে। অ্যাকোয়াপোরিন 1-এর সেটা ফাংশন। দিস, তাহলে জল বেরিয়ে গেলে কী হলো, কনসেন্ট্রেশন হয়ে গেল, কনসেন্ট্রেট দ্য ফিল্টেড অ্যাজ মুভ ডাউন, যত নিচে নামবে কনসেন্ট্রেট হবে। এখানে আমি কি বলছি, ডিসেন্ডিং লিম্ব পজেস অ্যাকোয়াপোরিন টাইপ 1 চ্যানেল। ডিসেন্ডিং লিম্ব ডি, এটা মনে রাখার একটা, এই দেখো ডিসেন্ডিং লিম্ব কি, জল যে খায় বা রিঅ্যাবজর্ব করে। ডি ফর ড্রিঙ্ক ফর ওয়াটার, এইভাবে মনে রাখতে পারো, সেই জন্য আমি এইটা দিয়েছি। ডি ফর ড্রিঙ্ক মিনস ওয়াটার, তাহলে জল খায়। ডিসেন্ডিং লিম্ব রিঅ্যাবজর্ব করে জল, পোর্টটার নাম অ্যাকোয়াপোরিন 1। নেক্সট ডিসেন্ডিং লিম্বের পরে আসবে কি, অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে এবার যাচ্ছে ঘুরে এরকম, এই ডিসেন্ডিং থেকে এসে এই ঘুরে উপরে যাচ্ছে। এই উপরে যেতে গেলে তাহলে এবার কি, এখানে ইমপারমিয়েবল হবে H2O, পারমিয়েবল ইলেকট্রোলাইটস। ঠিক দেখো, নিঃসন্দেহ তাই বলতেই হবে, কোনো উপায় নেই এছাড়া। রিঅ্যাবজর্পশন ইজ মিনিমাম, ম্যাক্সিমাম কোথায় হলো পড়েছি আমরা, ম্যাক্সিমাম হচ্ছে প্রক্সিমাল কনভার্টিবল, আর মিনিমাম হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলি লুপ ইজ মিনিমাম, বোল্ড করে দেওয়া, ইন অ্যাসেন্ডিং লিম্ব, ঠিক আছে। হাউএভার দিস রিজিয়ন প্লেজ এ সিগনিফিকেন্ট রোল ইন মেনটেনেন্স অফ হাই অসমোলারিটি মেনটেন করে অফ মেডুলারি ইন্টেস্টিনাল ফ্লুইড। তাহলে মেডুলাতে চলে এসছে নেমে, সেই জন্য মেডুলারিতে ইন্টেস্টিনাল ফ্লুইডে হাই অসমোলারিটি মেনটেন করতে সাহায্য করবে কে না, অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলি। অ্যাসেন্ডিং লিম্ব ইজ ইমপারমিয়েবল, এই দেখো ইমপারমিয়েবল টু H2, ঢুকতে পারবে না। অর্থাৎ ঢুকতে না পারলে কি হবে, ভালো করে বোঝো, এখান থেকে এই উপরের দিকে যাচ্ছে, ফ্লো হয়ে এই উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে ওয়াটার এখান থেকে বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না, কিন্তু ইলেকট্রোলাইটস এখান থেকে বেরোতে পারবে। তাহলে কি হবে, ক্রমশ NaCl যখনই বেরিয়ে যাবে NaCl বেরোবে, আর এটা আস্তে আস্তে 1200 থেকে ওপরের সঙ্গে যেই উঠলো এখানে 300-তে এসে দাঁড়াবে কর্টেক্স এরিয়াতে। দেখেছো মজাটা কীরকম, মজাটা দেখো। অ্যাসেন্ডিং লিম্ব আর ডিসেন্ডিং লিম্বের পার্থক্যটাই এইটা। তার মানে অ্যাকোয়াপোরিন থাকলো হচ্ছে ডিসেন্ডিংয়ে, আর অ্যাসেন্ডিংয়ে অ্যাকোয়াপোরিন নেই। সেখানে আছে কি সোডিয়াম পটাশিয়াম মেনলি পাম্প এখানে থাকে, এবং
কি হয় সেটা আমরা মোটামুটি থাকি, মেনলি থাকে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড ট্রান্সপোর্টার, কো ট্রান্সপোর্টার থাকে, যার জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে আবার পড়ছি, ascending limb is impermeable to H2O but allows transport electrolytes actively and passive or passively, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তো সিক্রেশন না। therefore as concentrated filtrate pass আপওয়ার্ড ইট গেটস ডাইলিউটেড, তার মানে যত উপরের দিকে যাবে তত সে তরল হয়ে যাবে, যেহেতু বেরিয়ে যায়। পাসেজ অফ ইলেকট্রোলাইটস অফ দ্য মিডুলারি ফ্লুইড, আমি যেটা লিখে দিলাম, অ্যাসেন্ডিং লিম্বস হ্যাজ সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ট্রান্সপোর্টার, একই জায়গা থেকে এরা পরপর যায়। ঘটনাটা হচ্ছে এমনই হয়, এত সুন্দরভাবেই হয়, ফাঁকা জায়গা কোথায়, এখানে ফাঁকা জায়গা পাচ্ছি, এই এই যে এইখানেই মনে করো, এখান থেকে যখন ঢুকবে, এই ঢোকার পরে এই যে এখান থেকে যখনই আসছে, এই যে সোডিয়াম, NaCl, এগুলো তো এর মধ্যে দিয়ে পাস করেছে, এর মধ্যে দিয়ে যে পাস করেছে ম্যাক্সিমাম এখানে বার হলো, তারপরে আদার্স বার হলো, তারপরে বার হলো, যত সোডিয়াম ক্লোরাইড বার হয়ে যাচ্ছে তত সেটা কী হচ্ছে না, একদম পুরো লিকুইড হয়ে যায়। লিকুইড বলতে আমি বলতে চাইছি যে তার গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে। গ্রেডিয়েন্ট এখান থেকে কী হচ্ছে না, 300 মিলি অসমল টু একদম 1200 মিলি অসমল যাচ্ছে। তাহলে এখান থেকে যখন নামবে তখন তাকে জল পাস করতে হচ্ছে, পারমিয়েবল টু ওয়াটার বাট ইমপারমিয়েবল টু ইলেকট্রোলাইটস। আর এখান থেকে যখনই উঠছে ইমপারমিয়েবল টু ওয়াটার, ওয়াটার H2O ইমপারমিয়েবল যেতে পারবে না, বাট পারমিয়েবল টু সোডিয়াম ক্লোরাইড। এবার ঘটনা আরও মজার ব্যাপার আছে, এখানে একটু যেহেতু ডায়াগ্রামটা এসছে তাই একটু দেখাচ্ছি। এখানে কি হবে, এখানে এর পাশাপাশি ভাষার একটা থাকে, তো ভাষার একটাকে যদি আমরা দেখি যে মোটামুটি আমরা তো এইখান থেকে কী হবে, এই যে রিংটা, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, ভালো করে বুঝো। আর এখান থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে ইফারেন্ট। এই ইফারেন্ট গিয়ে এখান থেকে এইরকম নামে, ইফারেন্ট গিয়ে ওখান থেকে এরকম নামে। এবার মজাটা খুব ক্লিয়ারলি দেখো, বুঝতে পারবে, এখান থেকে এই গিয়ে ভেন বলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, এটা আমাকে বারবার আঁকতে হবেও। আজকে ধৈর্য ধরে যারা থাকতে পারবে বা নেটের প্রবলেম না থাকবে তারা কিন্তু অনেক কিছু শিখে যাবে আজকে। এই যে জালকটা হলো, তুমি বোঝো, ভালো করে বুঝে নাও, এইখান থেকে ব্লাডটা ফ্লো করেছে, এইখান থেকে ব্লাডটা ফ্লো করছে, এখান থেকে ব্লাডটা ফ্লো করছে, তাহলে এখান থেকে ব্লাডটা ফ্লো করছে, তাহলে নামছে ব্লাড, এখান থেকে ব্লাডটা এদিকে যাচ্ছে, ব্লাডের কথা বলছি কিন্তু, খবরদার অন্য কিছু ভেবো না, ব্লাড যাচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি অন্য একটা কালার নিই, ফ্লুইড বা তোমার হচ্ছে ফিল্ট্রেট নামছে, এখান থেকে ঘুরছে, উঠছে, দেখো মজা দেখো। হেনলির লুপের পাশাপাশি ডিসেন্ডিং লুপ অ্যান্ড অ্যাসেন্ডিং লুপ দুটোর ওয়াটার ফ্লুইড মুভমেন্ট অর ফিল্টেড মুভমেন্ট অপোজিট। দ্যাট ইজ ওয়াই in between descending and ascending loop of Henle always counter current available, দুটোর মধ্যে কাউন্টার কারেন্ট চলছে কিন্তু, ক্লিয়ার। এবার ঠিক একইভাবেও ভাষার একটা দেখো, এর মুভমেন্ট কোথায়, ভেন, এটা হচ্ছে ভেনের মুভমেন্ট দেখো ওপরের দিকে, আর আর্টারির মুভমেন্ট নিচের দিকে, তাহলে ভেইন আর আর্টারির মধ্যে কাউন্টার কারেন্ট চলছে, ক্লিয়ার। কিন্তু ডিসেন্ডিং লুপ আর এই যে তোমার অ্যাসেন্ডিং অফ ভাষার একটা, এর মধ্যেও কাউন্টার কারেন্ট আছে, ক্লিয়ার করে দেখো, ভালো করে লক্ষ্য রাখো। এবং অ্যাসেন্ডিং লুপ এবং এই আর্টেরিয়াল পার্টটা, এখানে আর্টেরিয়াল বলো না, জালকের, যাই হোক আর্টেরিয়াল পার্ট,
এদের মধ্যেও কিন্তু কাউন্টার কারেন্ট মেকানিজমের মতন, মানে অপোজিট মুভমেন্ট, এখানে কাউন্টার কারেন্ট মেকানিজম বলবো না আমরা, অপোজিট মুভমেন্ট অফ ফ্লো, একটার মধ্যে ফিল্টেড, একটার মধ্যে ব্লাড। মজাটা কি তাহলে? এখানে বোঝার মজাটা হচ্ছে এই যে এখানে যখন আমাদের হেনরির লুপের মধ্যে যে কাউন্টার কারেন্ট হয় সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়, সেই জন্য কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার বলা হয়। আর এই ভাষার একটার যে কাউন্টার কারেন্ট, মানে এই এই ভাষার একটা এইটার সঙ্গে এইটা কাউন্টার কারেন্ট, এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। কেন এক্সচেঞ্জার? এটা এনএসিএল এক্সচেঞ্জ করে, আর এরা ওয়াটার এক্সচেঞ্জ করে, যার জন্য একটাকে বলে এক্সচেঞ্জার, একটাকে বলে হচ্ছে মাল্টিপ্লেয়ার। ঠিক আছে, এটা আমরা পাবো পরে, এখনই পড়িয়ে দাও। আচ্ছা, একটা জায়গাটা পড়া হয়নি, এটা মনে পড়া হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা হচ্ছে তোমার এনসিইআরটি ডায়াগ্রাম, অবশ্যই ভালো করে দেখবে কি কি আছে এখানে। দেখো এখানে কিন্তু NH3 হয়, কিন্তু লেখা নেই, কিন্তু জানবো আমরা, পরপর জানবো। তাহলে যে অ্যারোগুলোর মুভমেন্ট দেখবে টিউবুলসের দিকে, তার মানে সেটা সিক্রেশন হচ্ছে। যে সিক্রেশন হচ্ছে কোথার থেকে? ব্লাড থেকে। খবরদার মনে রাখো, ব্লাড থেকে সিক্রেশন হচ্ছে। আর যার মুভমেন্টটা এখান থেকে এইদিকে, তার মানে রিঅ্যাবজর্পশন হচ্ছে কোথায়? ব্লাডে রিঅ্যাবজর্পশন হচ্ছে, অথবা ইন্টারস্টিশিয়ামে। ক্লিয়ার? কিছু আছে ইন্টারস্টিশিয়াম, সেটা তোমাদের সিলেবাসে নেই, অত জানানোর দরকার নেই। তাহলে ডিসেন্ডিং লুপ অফ হেনলি কোনটা? এখানে একেবারে পরিমের মাধ্যমে হয়, এটা পারমিয়েবল টু যা বলছে দেখো, থিন সেগমেন্টে। এখানে অ্যাসেন্ডিং লুপ, এখানে কি হয়, এই NaCl বেরিয়ে যাচ্ছে, মানে লিকুইড হচ্ছে। সবসময় দেখো বাইকার্বনেট কী আছে, নিউট্রিয়েন্ট বলতে অনেক কিছু এর মধ্যে আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, গ্লুকোজ আছে, হ্যাঁ, সেগুলো আমি পরে দেখাবো। তো তারপর হচ্ছে কালেক্টিভ টিউবুল, এখানে ADH পরে পড়বো, অ্যান্ড অ্যালডোস্টেরন হরমোন বিশেষভাবে কাজ করে, এবং কীভাবে কী কাজ করে সব ডিটেলস আমরা পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউরিয়া অবশ্যই এখানে আবার আসে, শুধু NaCl নয়, গ্রেডিয়েন্ট রক্ষা করার জন্য 5% ইউরিয়া বলেছিলাম, আগের দিন বলেছিলাম, কোনো মনে নেই, 5% ইউরিয়া থেকে যায়, যেটা বেরোয় না। এই ইউরিয়া কিন্তু কালেক্টিভ টিউবুল থেকে কোথায় যাবে? কালেক্টিভ টিউবুল থেকে অ্যাসেন্ডিং লিম্ফে যাবে, সেখান থেকে চলে যাবে হচ্ছে তোমার ইয়েতে, ব্লাডে চলে যাবে। এবং এই যে যাওয়ার আগে ইন্টারস্টিমে নামবে, এখানে NaCl এবং ইউরিয়া এরা কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি করতে সাহায্য করবে। ক্লিয়ার? কারণ জল ছাড়া অন্য কিছু ঢুকলে তখনই গ্রেডিয়েন্টটা বেড়ে যাবে, অসমোলারিটি বেড়ে যাবে। নিচে কী লিখছে সেটাও পড়ে নিও। রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন কাকে বললাম কোনটা সিক্রেশন। মেজর সাবস্টেন্সেস আর ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন, অ্যারো ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ মেটেরিয়াল। ওকে, এখানে যে ডায়াগ্রামটা যা দেওয়া আছে এগুলো তোমরা দেখবে, এগুলো আমি খুব বেশি একটা বোঝাবো না, এগুলো তোমরা দেখবে, খুব প্রয়োজনীয় ডায়াগ্রাম। অ্যাফারেন্ট কোনটা, ইফারেন্ট কোনটা, মাছ বলতে এখানে 100% গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড কোথায় আছে, অ্যামাইনো অ্যাসিড যদি এখানে না থাকে তাহলে লিখতে হবে, অ্যামাইনো অ্যাসিড PCTতে আছে মনে হয় কোথাও লেখা, নাহলে পরেরটায় আছে। তাহলে কোনটা হচ্ছে এই যে পারমিয়েবল টু ওয়াটার, এখানে হাইপারটনিক সলিউশন হয়ে গেল, যেই উপরে যাবে হাইপোটনিক হয়ে যাবে। এগুলো খুব ভালো, এই দেখো বেরিয়ে যাচ্ছে, কী বেরোচ্ছে দেখো। এই প্রত্যেকটা পার্ট একটু একবার করে দেখবে, DCTতে কী আসে না যায়, হ্যাঁ, কালেক্টিভ টেবিলে ইউরিয়া বটমে কোথায় থাকে, এগুলো একটু দেখবে। এগুলো আমি পড়িয়ে প্রচুর সময় চলে যাবে এগুলো বোঝাতে গেলে। নেক্সট, তাহলে আমাদের কী হলো পড়া? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কমপ্লিট। নেক্সট হচ্ছে লুপ অফ হেনলি কমপ্লিট। এদের মধ্যে আমরা কি পড়েছি না, সিক্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন কমপ্লিট হয়েছে পড়া। এবার নেক্সট যেটা পড়ছি আমরা, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস।
দূরবর্তী সংবর্ত নালিকা, তাদের কি ফাংশন টিউবুলের মধ্যে? ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট লাইন প্রথমে লিখে দিয়েছে, কন্ডিশনাল, এইটা এইটা এটা ভুলবে না, কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন হয়, মানে এটা হলে ওটা হবে, ডিউ টু অ্যাকশন অফ নিউরাল অ্যান্ড হরমোনাল রেগুলেশন। এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এখানে যেটা আমি লিখে দিয়েছি, এখানে নিউরাল কোথার থেকে আসবে? এডিএইচ, তাই তো, পোস্টেরিয়র পিটুইটারি নিউরোহাইপোথিসিস থেকে, পার্স নার্ভোসা থেকে সিক্রেশন করে এডিএইচ, অ্যান্ড হরমোনাল অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন। এই যে রেগুলেশনটা হয়, সেই জন্য কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন হয় এখানে, এইটা মনে রাখতে হবে। কীভাবে? অফ সোডিয়াম আয়ন অ্যান্ড H2O টেক্স প্লেস ইন দিস সেগমেন্ট। কীরকম? কোনো কারণে দেখা গেল কারো জ্বর হচ্ছে, বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে দেহ থেকে, তাহলে জল বেরিয়ে গেলে কী হবে? জলকে তো সংরক্ষণ করতে হবে, তাহলে কী করতে হবে? সঙ্গে সঙ্গে যখনই হচ্ছে জল যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাকে ইউরিন কমাতে হবে। ইউরিন কমাতে গেলে কী করতে হবে? নিউরাল এফেক্ট, এডিএইচ সিক্রেশন কী করবে না, ডিস্টাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড কালেক্টিভ টিউবুলস থেকে জল একদম শোষণ করে নেবে, তখন আমাদের ইউরিন হয়ে যাবে কীরকম? একদম ঘন গাঢ়। ঠিক একইভাবে আমরা এনপি পরপর পড়বো রেগুলেশন। তো আমরা এইখানে এনসিআরটি যেটা বললো খুব ইম্পর্টেন্ট, কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড H2O টেক্স প্লেস ইন দিস, একদম মন্ত্রের মতো মনে রাখতে হবে, মন্ত্রের মতো। ডিসিটি ইজ অলসো ক্যাপেবল অফ রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট অ্যান্ড সিলেক্টিভ সিক্রেশন হাইড্রো। কেন সিলেক্টিভ? কেন সব ঢুকতে পারবে না? তার কারণই একটা, এখানে আমাকে কি ঠিক রাখতে হবে না, আমাকে পিএইচ ব্যালেন্স এবং আয়নিক ব্যালেন্সকে আমাকে ঠিক রাখতে হবে। পিএইচ যদি ঠিক না থাকে, তাহলে ক্ষারীয় মূত্র হয়ে গেলে বিপদ, মূত্র অ্যাসিডিক রাখতে হবে। সেই জন্য সিলেক্টিভলি সিক্রেশন হবে। কেন না, হাইড্রোজেন অ্যান্ড পটাশিয়াম আয়ন অ্যান্ড NH3। দেখো এখানে NH3 সিলেক্টিভলি সিক্রেশন বলে দিল তো, NH3 কোথায় গেল? হ্যাঁ, NH3 এখানে আছে তো, কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবুল। দেখো ডায়াগ্রামে কিন্তু NH3টা আমি লিখে দিয়েছিলাম, এটা কিন্তু এখানে ছিল না। অর্থাৎ তো আমি যে ডায়াগ্রামটা নিজে তৈরি করেছি, তার মধ্যে কিন্তু এনসিআরটিকে ধরে কিন্তু লেখা থাকবে, সেটা পরে আছে। যে এইখানেও খানিকটা আছে, এবং এই যে এখানে যেমন NH3টা লেখা আছে, অ্যামোনিয়াম লেখা আছে, হ্যাঁ, তোমাদের একটু বুঝতে হবে, এমনি এমনি লেখা নেই। তাহলে মেনটেন পিএইচ অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ইন ব্লাড। এই সোডিয়াম পটাশিয়ামের যদি ইমব্যালেন্স ঘটে, তখনই কিন্তু বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি প্রবলেম দেখা দেয়, এবং আলটিমেট কিন্তু একটা হিউম্যান বিইং কী হয় না, কোমার দিকে চলে যেতে পারে। নেক্সট কি বলছি, ইন প্রেজেন্স অফ অ্যালডোস্টেরন কোথার থেকে সিক্রেশন হবে না, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রেশন করবে কে? অ্যালডোস্টেরন সল্ট। অ্যালডোস্টেরন সল্ট NaCl Na আর রিঅ্যাবজর্ব অ্যাক্টিভলি। তাহলে এই NaClকে সোডিয়াম আয়নকে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করে কে? অ্যালডোস্টেরন। ডিউ টু ADH ওয়াটার ইজ রিঅ্যাবজর্ব প্যাসিভলি। তাহলে ADH কিন্তু প্যাসিভলি হবে, সোডিয়াম আয়ন কিন্তু অ্যাক্টিভলি হবে ইন প্রেজেন্স অফ অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন করে কি না, এই সোডিয়াম আয়নকে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করে। এটা আমরা আরও একটু পড়ি, আরও বুঝতে পারবো। ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুলার ওয়াল পজেস সোডিয়াম পটাশিয়াম পাম্প। সেখানে কী হয় আমরা জানি, তিনটে NaCl সোডিয়াম মুভস আউট, মানে এর ভিতরে সোডিয়াম বেশি থাকে, তাহলে তিনটে বাইরে বেরোয় আর দুটো বাইরের থেকে পটাশিয়াম আয়ন ভেতরে ঢোকে, তাই তো? এই ঘটনাটা সব জায়গায় ঘটে। তো এই যে ঘটনা তিনটা বেরিয়ে যায়, তাহলে কি হয়, আয়নিক ব্যালেন্সটা ঠিক হতে হবে। ডিসিটি অলসো সিক্রেটস পটাশিয়াম, ঠিক আছে।
reabsorption of sodium and chloride takes place in response to aldosterone. অ্যালডোস্টেরনের মাধ্যমে কিন্তু জানি যে সোডিয়াম যখন হয় এটাও হয়, এই ক্লোরাইড, সেই জন্য কিন্তু আমাদের ক্লোরাইড আর সোডিয়াম যদি ঘটনাটা ঘটে তোমার কালেক্টিং টিউবওয়েলে, তাহলে কিন্তু আমাদের ইউরিনে কিন্তু এই দুটো বস্তুকেই দেখতে পাওয়া যায়। সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া টু মেনটেন পিএইচ, পিএইচ ব্যালেন্সকে মেনটেন করার জন্য এই তিনটে বিশেষ আমাদের প্রয়োজন। নেক্সট কালেক্টিং ডাক্ট, তাহলে আমাদের কী কী হলো? পিসিটি কমপ্লিট, লুপ অফ হেলডি কমপ্লিট, ডিসিটি কমপ্লিট, এদের আমরা সিক্রেশন অ্যান্ড কী পড়েছি? সিক্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন কমপ্লিট। এবার পড়ব হচ্ছে কালেক্টিং ডাক্ট অর কালেক্টিং টিউবুল। কালেক্টিং ডাক্ট এক্সটেন্ড ফ্রম কর্টেক্স টু ইনার পার্ট অফ মেডুলা। তাহলে মেডুলার আমরা এখানে কথায় বলতে পারছি একটা ইনার পার্ট আছে, একটা হচ্ছে আউটার পার্ট থাকে, সত্যি থাকে। আউটার পার্ট হচ্ছে তার অসমোলারিটি মানে গ্রেডিয়েন্ট হচ্ছে 1200 মিলি অসমোল পার লিটার। লার্জ অ্যামাউন্ট অফ, এই যে কথাটা আসছি লার্জ, এখানে হচ্ছে অ্যাকোয়াপোরিন 2 থাকবে। লার্জ অ্যামাউন্ট অফ H2O could be resolved from this region to produce concentrated urine. কনসেন্ট্রেটেড ইউরিনের শেষ ধাপে চলে এসেছি, ইন প্রেজেন্স অফ এডিএইচ। ওকে, ইন প্রেজেন্স অফ এডিএইচে কনসেন্ট্রেটেড ইউরিন হবে। নেক্সট, দিস সেগমেন্টস অ্যালাউজ পাসেজ অফ স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া ইনটু মেডুলারি স্টিডিয়াম। ওই যে ডায়াগ্রামে দেখিয়েছিলাম, তাহলে ইউরিয়াকে পাস করাবে কিপ অসমোলারিটি, অসমোলারিটিকে মেনটেন করার জন্য ইউরিয়া অ্যান্ড NaCl। NaCl তো রইলই, NaCl তো ছিলই, তার সঙ্গে ইউরিয়া এসে অসমোলারিটি মেনটেন করলো কোথায়? মেডুলারি স্টেডিয়াম। মানে এটা কিন্তু কখনোই ইন্টারস্টেডিয়াম অফ কর্টেক্স নয়, মেডুলারি, কারণ ওখানে দরকার বেশি গাঢ়ত্বের। কালেক্টেড ডাক্টস also maintains the pH and ionic balance of blood by the selective, দেখো, selective secretion of hydrogen ion and potassium ion, যেটা আমাদের ফিগার 19.5-এ দেখেছি। তো ব্যাপার হচ্ছে কি, হাইড্রোজেন আয়নটা যখন আমাদের কম সিলেকশন হবে তখন মূত্র মানে সিক্রেশন হবে কম হবে, তখন ক্ষারীয় দিকে যাবে, আর যদি বেশি হয় তাহলে মূত্র অ্যাসিডিক দিকে থাকবে। ঠিক অপোজিট হবে পটাশিয়ামের ক্ষেত্রেও। তো এরা কী করে অসমোলারিটি এবং পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে? দুটো জিনিস, ইউরিয়া অ্যান্ড NaCl মেনটেন দ্য অসমোলারিটি ইন মেডুলারি ইন্টেস্টিয়াম, অ্যান্ড সোডিয়াম অ্যান্ড হাইড্রোজেন আয়ন, নট পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম আয়ন মেনটেন দ্য আয়নিক ব্যালেন্স অ্যান্ড পিএইচ। নেক্সট, আউট অফ এনসিআরটি কালেক্টিং পজেস অ্যাকোয়াপোরিন 2 টাইপ, 2 টাইপটাও দেখে নেবে। ডিসিটি অ্যান্ড কালেক্টিং টিউবুলস অ্যালাউ এক্সটেন্সিভ অ্যাবজর্পশন অফ O2। তাহলে ডিসিটি এবং এতে তার মানে কী হবে? কনসেন্ট্রেটেড হবে মূত্র, আমাদের যে ফিল্ট্রেট হয় গ্লোমেরুলাসে, ফিল্ট্রেট যা হয় ইউরিন তার 4 টাইমস, 4 গুণ বেশি কনসেন্ট্রেটেড হয়। এক্সটেন্সিভ অ্যাবজর্পশন অফ H2O অ্যান্ড সার্টেন ইলেকট্রোলাইটস হুইচ হেল্প ইন অসমোরেগুলেশন, যেটা অসমোরেগুলেশন করে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া কুড বি সিক্রেটেড ইনটু ফিল্ট্রেট বাই দ্য টিউবুলস মেনটেন অফ আয়নিক ব্যালেন্স অ্যান্ড পিএইচ। একদম সেই একই কথা। তাহলে ডিসিটি অ্যান্ড সিটি, এখানে যেটা হচ্ছে অসমো রেগুলেশন মেনটেন করি, মেনলি কিডনি কেন, নিউরাল তোমার হচ্ছে এক্সিটরি যে অর্গান তারা অসমো রেগুলেশন করে। অসমো রেগুলেশনের জন্য হাইড্রোজেন আয়ন, সোডিয়াম, পটাশিয়াম আয়ন অ্যান্ড অ্যামোনিয়া ইজ রেসপন্সিবল। নেক্সট যেটা আমরা পড়তে যাব সেটা হচ্ছে
মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্ট্রেট কীভাবে হয়, কাউন্টার কারেন্ট মেকানিজমটা আমরা পড়ব।